দর্শক, বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। এমনিতেই করোনা টেস্টের সংখ্যা প্রয়োজন অনুযায়ী কম, আবার সন্দেহভাজন রোগীদের যে টেস্ট হচ্ছে এর মধ্যেও মিলছে অসঙ্গতি। কিছু পরীক্ষাতে একই ব্যক্তি প্রথমে নেগেটিভ হলেও পরে পজিটিভ হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আবার পরীক্ষা করাতে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি, আছে দীর্ঘসূত্রতা। সরজমিনে এমন চিত্রই পেয়েছেন আমার সহকর্মী আলমগীর স্বপন। ঢাকা এবং বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজি বিভাগ জানিয়েছে পেশাদার টেকনোলজিস্টের অভাব, ল্যাব সংকট, পরীক্ষায় দীর্ঘসূত্রতা এবং নমুনা সংগ্রহে ত্রুটি ভোগান্তির কারণ। করোনা আক্রান্ত মায়ের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পুরনো ভবনে। উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষাও করিয়েছিলেন এখানে, ফল ছিল নেগেটিভ। এতে স্বস্তি আসে সুমির পরিবারে, কিন্তু মায়ের অসুস্থতা না কমায় দ্বিতীয় দফা পরীক্ষা করান সলিমুল্লাহ মেডিকেলে। এবার রিপোর্ট পজিটিভ। পরীক্ষায় দু রকমের ফলাফলে সংকটে সুমির পরিবার। আগে ঢাকা মেডিকেলে নেগেটিভ আসছে, কিন্তু তারপরে মিটফুটে করছি পজিটিভ আসছে। মার প্লেটে খাইছি, পানি গ্লাসে খাইছি, এখন তো আমাদের শরীরে চলে গেছে। পরপর দুবার পরীক্ষায় নেগেটিভ হলেও করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা। পরীক্ষায় এমন অসঙ্গতির তথ্য বাড়ছে। আবার আক্রান্ত রোগীর 14 দিন পর দ্বিতীয় দফা পরীক্ষা নিয়েও আছে ভোগান্তি। ওয়াইফের তো 14 দিন আগে পজিটিভ ছিল, এখন 14 দিন পরে আবার নেক্সট টেস্ট করতে আসছে যে এখনও সে পজিটিভ নাকি নেগেটিভ এটা জানার জন্য। আজকে এর আগে একদিন 2 দিন ঘুরে গেছি। 14 দিন আগে করে গেছি, তো তখন পজিটিভ ছিল, এখন 14 দিন পার হয়ে আজকে আবার করাইতে এসেছি। তো এসে শুনলাম যে নিয়মের পরিবর্তন হয়েছে। ব্যাকলগ থাকলে আমি আগের রুগীরটা আগে করবো, এটাই তো নিয়ম, না হলে তো আমার স্যাম্পল ডিগ্রেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে ভিড় এর কয়েক গুণ। শুধু বঙ্গবন্ধু মেডিকেলে প্রতিদিন 7 থেকে 800 জন আসছেন পরীক্ষার জন্য, করাতে পারছেন মাত্র 3 থেকে 400। প্রায় একই পরিস্থিতি সারা দেশের 32টি ল্যাবে। চাইলেই দিনে দিনে করানো যাচ্ছে না করোনা পরীক্ষা। অসুস্থ শরীর নিয়ে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। এদিকে দৌড়ে ওদিকে দৌড়াই, মানে টেস্ট নেয় না। এখানে 50টা রুগী যদি থাকে, 50টা রুগী যদি থাকে, আরও 50টা রুগী ভালো, সে রোগ নিয়ে যাচ্ছে বাসায়। তবে এত ভোগান্তির মাঝেও টেস্ট করাতে যারা পারছেন তারা খুশি। ভালো মতো করতে পারছি, বাট এই লাইনটা অনেক বড় ছিল। এখন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে 1 লাখের কাছাকাছি। এর মধ্যে মিলেছে কিছু ত্রুটি বিচ্যুতি। কালেকশনটা যারা করতেছে তারা প্রপারলি ট্রেন না, তারা একটু ভিডিওতে কি একটু দেখেছে, তারপরে তারা কালেকশন শুরু করছে। তো যার জন্য হয়তো কোয়ালিটি অফ স্যাম্পল ভালো না হওয়ার কারণে অনেক জায়গায় মানে রেজাল্ট পজিটিভ আসতেছে না। ফুসফুসের পানি থেকে যদি আমরা টেস্ট করে থাকি, সেখানে প্রায় 94% পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটাই যদি আমরা গলা থেকে করি মাত্র 42% পাওয়া যাওয়ার সম্ভাবনা। কোন জায়গা থেকে এই স্যাম্পলটা নেওয়া হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে কবে নেওয়া হচ্ছে। অধ্যাপক সাইফুল্লাহ সারা দেশে একক গাইডলাইনে নমুনা সংগ্রহের পরামর্শ দিয়েছেন। সব জায়গায় একই নির্দেশনা যাতে মেনে চলা হয়, সেটা যদি করা হয় তাহলে এই জাতীয় ব্যত্যয় ঘটবে না। এরই মধ্যে আইইডিসিআর থেকে পরীক্ষার ভার স্থানান্তর হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এতে সংকট হবে না আশা করে ভাইরোলজিস্টরা জোর দিচ্ছেন সমন্বিত কার্যক্রমের ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা আপডেটের আয়োজনে আমার সঙ্গে এবার যুক্ত হচ্ছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাস। ডাক্তার দাস, আপনার কাছে জানতে চাই যে খাগড়াছড়ির কি অবস্থা দেখছেন আপনি? জেলার আধুনিক হাসপাতালে তো করোনা ইউনিট চালু রয়েছে, আর সেখানে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীদের সংখ্যা কেমন রয়েছে এই মুহূর্তে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ডাক্তার দাস, আপনার কাছে আমি জানতে চাইছি যে খাগড়াছড়ির আসলে পরিস্থিতি কি এই মুহূর্তে? সেখানে তো জেলার আধুনিক হাসপাতালে করোনা ইউনিটটাই চালু রয়েছে, সেখানে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীদের নিশ্চয়ই আনাগোনা রয়েছে। সংখ্যাটা এই মুহূর্তে কেমন? তাদের কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যমুনা টিভির দর্শক শ্রোতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন আমরা যে খাগড়াছড়ি পার্বত্য জেলাতে করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা জেলা জেনারেল হাসপাতালে
50 বেডের আইসোলেশন ওয়ার্ড আমরা রেডি করেছি এবং 7টি উপজেলা হাসপাতালে আমরা 45টি বেড রেডি রেখেছি। আসলে যে রোগীগুলো আমাদের কাছে আসছে আমাদের দর্শক, আমার সঙ্গে যোগ দিয়েছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাস। কারিগরি কিছু সমস্যা দেখা দিয়েছে, নিশ্চয়ই আমি চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদের পরবর্তীতে একটি খবর আমি জানাতে চাই যে করোনার কারণে সরকারের ছুটি বাড়লেও এখনও শারীরিক দূরত্বের নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ। সকালে জয়পুরহাটের 5 বিবিতে বসে সাপ্তাহিক হাট, তৈরি হয় হাজারো মানুষের সমাগম, মানা হয়নি শারীরিক দূরত্বের নির্দেশনা। ছবিতেই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ক্রেতা বিক্রেতার কাছে ছিল না সুরক্ষা সরঞ্জামও, আবার থাকলেও যথাযথভাবে ব্যবহারের বিষয়ে বেশিরভাগই ছিলেন উদাসীন। শুধু জয়পুরহাটই নয়, সারা দেশের হাট বাজারের চিত্রটা আসলে এমনই। রমজানের অজুহাতে নিত্যপূর্ণ কিংবা দৈনন্দিন কাজে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। অলিতে গলিতে চলছে আড্ডা জটলা। আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রাখলেও সরকারি নির্দেশনা মানতে নারাজ সাধারণ মানুষ। মনে নেই লাগাতে হবে, মনে রাখলে না রাখলে হবে। এই যে ব্যাগ দেওয়া লাগে, হয়তো আমি দেইনি, হয়তো মনে নাই, এই তুমি এটা দেখো। মাস্ক পরনি, সকালবেলা চলে আসছে তো খেয়াল নেই। দর্শক, এমন যদি উদাসীনতা থাকে আসলে, তাহলে এই ভাইরাসটি প্রতিরোধে আমাদের অনেকটাই বেগ পেতে হবে। সেজন্য সচেতনতা খুবই জরুরি। এ পর্যায়ে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি জানাতে আমার সহকর্মী শোয়েব রহমান যোগ দিয়েছেন। শোয়েব, সরকারি ছুটি তো আরেক দফায় বেড়েছে, শারীরিক দূরত্বের নির্দেশনা কতটুকু মানছেন বন্দরনগরীর যারা বাসিন্দা রয়েছেন? এমনি প্রশাসনের পক্ষ থেকে লাগাতার এক ধরনের আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, সেই তৎপরতার খবরও নিশ্চয়ই আপনি আমাকে জানাবেন। রুবায়েত, পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে কিন্তু সরকার ইতিমধ্যেই সরকারি ছুটি আরও এক দফা বাড়িয়েছে, কিন্তু মানুষের মধ্যে সেই ভয়াবহতা অনুধাবনের কোনো লক্ষণ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। অর্থাৎ যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু মানুষের মাঝে অসচেতনতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠছে। শুরুর দিকে আমরা দেখেছিলাম সাধারণ মানুষের উপস্থিতি বন্দরনগরীর অলিগলি সহ মূল সড়কগুলোতে কিছুটা কম ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে সেই সড়কগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অন্যান্য যানবাহনের সংখ্যাও। এবং এই পর্যায়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু কিছুটা শিথিল করেছে তাদের যে তল্লাশি, সেগুলো আমরা দেখেছি। ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে জিইসি মোড়, সেইখানে কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থান। সেই সাথে নগরীর প্রবেশ পথগুলোতেও কিন্তু কড়াকড়ি অবস্থান ছিল, কিন্তু সেই জায়গাটিতেও এখন কিছুটা শিথিলতা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যানবাহনের চাপ সামলাতে তাদেরকেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এর বাইরে নগরীর অলিগলি এবং বাজারঘাট যেগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি। প্রতিনিয়ত সেখানে মানুষজন জড়ো হচ্ছেন, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে তারা জড়ো হচ্ছেন, আড্ডা দিচ্ছেন, এবং বেশিরভাগ যাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা কিন্তু নিত্য প্রয়োজনে কাজে বের হচ্ছেন, বিশেষ করে বাজার সদাই করতে বের হচ্ছেন, এমন একটি অজুহাত কিন্তু তারা দিচ্ছেন। এবং এই বিষয়গুলো তদারকি করার জন্য চট্টগ্রামে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত কাজ করেন। একই সাথে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন পুলিশের পাশাপাশি তারাও কিন্তু মাঠে কাজ করছেন, কিন্তু তারপরেও কিন্তু কিছুতেই পাল্টাচ্ছে না চিত্র। সেই যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু মানুষজন ঘর থেকে বের হয়ে আসছেন, এবং লকডাউন বা সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু মানতে তাদের মধ্যে এক ধরনের অনীহা দেখা যাচ্ছে। রুবায়েত, শোয়েব রহমান, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। আপনি সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন নিশ্চয়ই। বন্দরনগরী থেকে আমার সহকর্মী যোগ দিয়েছিলেন। দীর্ঘ হচ্ছে করোনার সামনের সারির যোদ্ধাদের আক্রান্তের তালিকা। চিকিৎসক, আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যা 4 অঙ্কের ঘরে এই মুহূর্তে। এজন্য যথাযথ সুরক্ষা সামগ্রীর অভাব সহ নানা সমস্যাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফ্রন্টলাইনারদের আক্রান্ত হবার তালিকা আরও যদি দীর্ঘ হয় তাহলে এই সংকট মোকাবেলা করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মত দিচ্ছেন গবেষক এবং চিকিৎসকরা। সহকর্মী রিয়াজ রায়হান একটা প্রতিবেদন তৈরি করেছেন। একটি কক্ষে প্রায় 40 জনের বাস, কোনো কোনো ক্ষেত্রে এ সংখ্যা আরও বেশি। অপ্রতুল সুরক্ষা সামগ্রী আর থাকা খাওয়ার নিরাপত্তা নিশ্চিতের বালায় না থাকলেও করোনা সংকট মোকাবেলায় সব কাজের অগ্রভাগে পুলিশ। কোভিড-19 রোগী হাসপাতালে পৌঁছে দেওয়া, মৃতদের দাফনের ব্যবস্থাও করছেন বাহিনীর সদস্যরা। এক কথায় জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই থাকছে কার্যতালিকায়। ফলে পুলিশের 5 সদস্যের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা এখন হাজারের কাছাকাছি। পুলিশ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে সরকারি দায়িত্ব পালন করার জন্য। এর পাশাপাশি তার পরিবারের
প্রতিও তাকে নজর রাখতে হয়। আমারও পরিবার আছে। বাবা মা তো প্রতিদিনই ফোন দিয়ে কান্নাকাটি করে যে বাবা তুমি কেমন আছো, ভালো আছো কিনা, শরীরের প্রতি যত্ন নিও। তাদের মিথ্যা আশ্বাস দিই, ভিডিওতে অনেক সময় দেখায় যে আমরা কাজ করতে চাই, কিন্তু এটা তো মিথ্যা, আমরা তো জানি এটা। কর্মকর্তারা বলছেন সংকট মোকাবেলা করেই শেষ পর্যন্ত দায়িত্ব পালনে অবিচল থাকবে করোনা দুর্যোগের সম্মুখ সমরের এ যোদ্ধারা। বাংলাদেশ পুলিশের দেশপ্রেমিক এই সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশ পুলিশের সদস্যদের স্বার্থ রক্ষা এবং তাদের সুচিকিৎসা, তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। কোভিড আক্রান্তের সংস্পর্শে সবচেয়ে বেশি থাকতে হয় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের। এ খাতের সক্ষমতা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে শুরু থেকে বেশ আলোচনা সমালোচনার মধ্যেই মারা গেছেন দুজন চিকিৎসক। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, যার মধ্যে শুধু চিকিৎসকই 5 শতাধিক। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। কেন? পূর্ণাঙ্গ পিপি সবগুলো অংশ দিতে হবে। কম্পোনেন্ট গুলো যদি আপনার প্রত্যেকটা যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে আগামী সংক্রমণের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। আরেকটা জিনিস হলো আপনার হলো কমিউনিটি ট্রান্সমিশন, যেটা এখন হচ্ছে। আরেকটা কারণ হলো আপনার রোগীরা হিস্ট্রি করে আপনার চিকিৎসা নিতে আসছে। মিস হ্যান্ডলিং অফ পিপি। পঞ্চম কারণটা হলো আপনার স্বাস্থ্যসেবা কর্মীদের প্রপার ট্রেনিং এর অভাব। গণমাধ্যমেও পড়েছে করোনার থাবা। মৃত্যুবরণ করেছেন একজন সাংবাদিক, আক্রান্ত শতাধিক। সম্মুখ যোদ্ধাদের আক্রান্তের তালিকা দীর্ঘ হতে থাকলে সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করেন চিকিৎসক, গবেষকরা। নিজস্ব সংস্থা আর প্রতিষ্ঠানকেই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। কিন্তু এই রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে এবং আনুপাতিক হারে আমাদের অনেক যদি চিকিৎসক আক্রান্ত হয়ে আইসোলেশনে যান কিংবা তাদের সংস্পর্শে যারা আসবেন তাদেরকে যদি কোয়ারেন্টাইনে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দেখা দেবে। এক্ষেত্রে আমাদের খুবই জরুরি হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধের উপর জোর দেওয়া। শুধুমাত্র কোয়ালিটি প্রোডাক্টিভ গিয়ার আর ট্রেনিং আপনার হলো এই অবস্থা থেকে উত্তরণ করতে পারে, আদারওয়াইজ সম্ভব না। পুলিশ এবং স্বাস্থ্য খাতে যারা কাজ করছে তারা কিন্তু সরকারের সঙ্গে সরাসরি ভাবে কাজ করছে, বাংলাদেশে তো বটেই। সেই ক্ষেত্রে সরকারের দায়িত্বগুলো অনেক বেশি। ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের যারা কর্মী, সেই প্রতিষ্ঠানের কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে তাদেরকে নিরাপত্তা বিধান করা। নিয়ন্ত্রণহীন সাধারণের চলাচল আর রোগীদের তথ্য গোপনের প্রবণতা বাড়াচ্ছে ঝুঁকি। ফলে চিকিৎসক আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রান্ত হওয়া রোধ দুরূহ হয়ে পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে 2000 চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনার সংকটময় মুহূর্তে আমাদের আরও বেশি ডক্টর প্রয়োজন এ ধরনের একটি মহামারীকে উত্তরণ করার জন্য। সেই জন্য সরকারের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি সেখানে আছে এবং আমরা সেটা লক্ষ্য করতে পারছি। তো এখানে আমাদের ডক্টরদের সংখ্যা কিছুটা থাকলে আমাদের প্রস্তুতি নেওয়া, যাতে করে আমরা সেগুলো মোকাবেলা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা 2000 ডাক্তার নিয়োগের বিষয়টি আমরা একদম চূড়ান্ত করেছি। দর্শক, করোনা আপডেটের শুরুতেই খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাস আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। সামান্য কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, এই মুহূর্তে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর দাস, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে খাগড়াছড়িতে বিশেষায়িত হাসপাতাল আপনারা করেছেন, রোগী আসছে কিনা সে ব্যাপারটা বলছিলেন। সেখান থেকেই যদি আমি একটু শুরু করি যে কী ধরনের স্বাস্থ্যসেবা আপনারা নিশ্চিত করছেন? আমরা খাগড়াছড়ি সদর হাসপাতালে আমরা 50 বেডের আইসোলেশন ওয়ার্ড রেডি করেছি এবং 7টি উপজেলা হেলথ কমপ্লেক্স আর 45টা বেড আমরা রেডি রেখেছি। আর এই যে আমরা রোগীরা আসছে, ফ্লু নিয়ে আসছে, আমরা ফ্লু কর্নার রেডি রেখেছি। ওখানে আমাদের ডাক্তাররা পিপিই পরে যথাযথভাবে তাদেরকে দেখছে এবং ট্রায়াজের মাধ্যমে যাদের স্যাম্পল কালেকশন করার কথা আমরা স্যাম্পল দিচ্ছি, যাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার কথা আমরা ভর্তি রাখছি এবং যাদেরকে বাসায় চিকিৎসা দেওয়া যাবে তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা আসলে এই সদর হাসপাতালে 60টি রোগী ভর্তি করেছি আইসোলেশন ওয়ার্ডে এবং আমরা তাদের স্যাম্পল পাঠিয়েছিলাম। সৌভাগ্যক্রমে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা আপাতত খাগড়াছড়ি জেলাবাসী এর মধ্যে আমরা একটা করোনা রোগী শনাক্ত করতে পেরেছি, যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তিনি সুস্থ আছেন এবং তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার সেকেন্ড স্যাম্পলটা নেগেটিভ এসেছে। যদি থার্ড স্যাম্পল নেগেটিভ আসে তাকে আমরা করোনামুক্ত ঘোষণা করতে পারব। না, কিন্তু একটু সুরক্ষার বিষয়ে জানতে চাই। যে আমরা জানি যে করোনা রোগীদের জন্য সেখানে একটি গেস্ট হাউস এবং আবাসিক হোটেল প্রস্তুত করা হয়েছে। আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে চিকিৎসকদের সুরক্ষায়?
এই বিষয়টায় আপনারা পর্যাপ্ততা লক্ষ্য করছেন কিনা, যে সুরক্ষা নিশ্চিত করা গেছে কিনা কর্তৃপক্ষের তরফ থেকে? মানে সুরক্ষা পাওয়ার জন্য প্রথমেই দরকার রোগ সম্পর্কে আমাদের স্বাস্থ্যকর্মীদের সম্যক ধারণা থাকা। আমরা প্রথম থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা পাচ্ছি, আমরা ডাক্তারদেরকে ট্রেনিং দিয়েছি, আমার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরকে আমরা এই বিষয়ে ওরিয়েন্টেশন করেছি, কীভাবে করোনা রোগ ছড়ায়, কীভাবে এটাকে মোকাবেলা করতে হবে, এবং এটা মোকাবেলা করতে গেলে যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এটা কীভাবে পড়তে হয়, কীভাবে খুলতে হয়, এই জ্ঞানটুকু আমরা সবার মধ্যে দিতে পেরেছি। এবং সবাই এখন আর করোনাকে ভয় করে না, সবাই এখন মোটামুটি প্রস্তুত করোনা রোগী মোকাবেলা করার জন্য। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রথম থেকে আমাদের একটু কম আসছিল, কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগ এবং খাগড়াছড়ি বিএমএ আমরা যৌথ উদ্যোগে আমরা নানাভাবে পিপিই সংগ্রহ করেছি, এবং জেলা পরিষদ থেকে আমরা 500 পিপিই সংগ্রহ করেছি। পরবর্তীতে যে প্রবাহ যখন আসলো, সরবরাহ প্রবাহ আমরা এখন রীতিমতো আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পিপিই পাচ্ছি, এবং আমাদের জেলা এখন প্রায় 12,000 পিপিই আমরা পেয়েছি, আমাদের কোনো পিপিই সংকট এখন নাই। নিশ্চয়ই। ডাক্তার নূপুর কান্তি দাস, অসংখ্য ধন্যবাদ। এই খাগড়াছড়ি সিভিল সার্জন আমাকে জানাচ্ছিলেন সেখানকার করোনা মোকাবেলায় তাদের যে পদক্ষেপ, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2.5 লাখ। 24 ঘন্টাতে আরও 4,000 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। আক্রান্ত 36.5 লাখ মানুষ। সোমবার নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 78,000। কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও সর্বাধিক প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। কিছুটা কমে একদিনে প্রাণহানি এখন 1300। দেশটিতে মোট মৃতের সংখ্যা 70,000 ছুঁই। আক্রান্ত 12 লাখের বেশি মানুষ। মহামারীর আরেক কেন্দ্রস্থল ইউরোপে এখন অনেকটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে মৃত্যু আর সংক্রমণের হারে। প্রায় 1,000 প্রাণ গেছে ইতালি, স্পেন, যুক্তরাজ্য আর ফ্রান্স জুড়ে। সব মিলিয়ে দেশ চারটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,08,000। কোভিড-19-এর নতুন হটস্পট ব্রাজিলে 24 ঘন্টাতে মারা গেছে 300-রও বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে 7,300 জনের। আক্রান্ত 1,07,000-এর বেশি মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেছেন আরও 3 প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির 6 রাজ্যে গেল 49 দিনে মারা গেলেন 234 জন বাংলাদেশি। শনিবার মারা যাওয়া ব্যক্তিদের 3 জনই নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন, সবাই ষাটোর্ধ্ব। এদের মধ্যে একজন নুরুল ইসলাম শুকুর কোভিড-19-এ আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অপর দুজন হলেন নূরজাহান বেগম এবং হাজি সোয়াবুর রহমান। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশির মধ্যে 212 জনই নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া আর ম্যাসাচুসেটসের বাসিন্দা ছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আর দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে কর্মরত চিকিৎসক মোহাম্মদ তাজবিরুল ইসলাম। ডাক্তার ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির গবেষণায় উঠে এসেছে যে লকডাউন যদি শিথিল করা হয়, ফলে জুন নাগাদ যদি এই প্রক্রিয়া চলে, তাহলে যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু 3,000 ছাড়াতে পারে। এই পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত দেশটির স্বাস্থ্যসেবা খাত? আপনি কি পর্যবেক্ষণ দেবেন আসলে? ডাক্তার ইসলাম, আপনি বোধহয় আমাকে শুনতে পাননি। আমি আপনার কাছে জানতে চাইছি যে মার্কিন যে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি রয়েছে, তাদের গবেষণায় দেখা যাচ্ছে যে লকডাউন শিথিলের ফলে জুন নাগাদ যুক্তরাষ্ট্রের দৈনিক মৃত্যুর হারটা 3,000-এ ছাড়াতে পারে। এই পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত দেশটির স্বাস্থ্যসেবা খাত এই মুহূর্তে? দর্শক, আমি সংযোগটি হারিয়ে ফেলেছি। ডাক্তার তাজবিরুল আমার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছিলেন। আপনারা করোনা আপডেট দেখছেন মিস্টার হাইজিনের সৌজন্যে। নিশ্চয়ই আমি চেষ্টা করব তার সঙ্গে আবারও যুক্ত হবার। করোনায় বছরের প্রথম 4 মাসে প্রাণ হারান 1 লাখ মানুষ। এরপর মাত্র 27 দিনে এই সংখ্যাটা ছাড়িয়ে গেছে 2.5 লাখ। প্রাণহানির 70% হয়েছে আমেরিকা আর ইউরোপ জুড়ে। তবে গেল কয়েকদিনে ধীরে হলেও কমতে শুরু করেছে ভাইরাসটির প্রকোপ। গোটা বিশ্বকে পাল্টে দিয়েছে এক অদৃশ্য ভাইরাস। উৎপত্তি স্থল চীনের উহানে যখন করোনার বিস্তার শুরু হলো,
তখন কেউ কল্পনাও করেনি কতটা ভয়াবহতা ছড়াতে পারে এটি। টানা লকডাউন, জরুরি অবস্থা, চলাচলে কড়াকড়ি, কোনো কিছুতেই প্রতিহত করতে পারেনি করোনা ভাইরাসকে। 11 জানুয়ারি চীনে কোভিড-19 প্রথম প্রাণহানি হয়। দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। 30 জানুয়ারি বিশ্বজুড়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথম প্রাণহানির পর 1000-এ সেই সংখ্যা পৌঁছতে সময় নেয় 1 মাস। পরবর্তী 1.5 মাসে মৃতের সংখ্যা ছাড়ায় 50,000। এরপর জ্যামিতিক হারে বাড়তে থাকে প্রাণহানি। মাত্র 8 দিনে দ্বিগুণ হয়ে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ায় 10 এপ্রিল। এর 1 সপ্তাহের মাথায় এ সংখ্যা দাঁড়ায় 1.5 লাখে। পরের 8 দিনে মৃতের সংখ্যা ছাড়ায় 2 লাখ। এরপর কিছুটা কমতে থাকে করোনার ভয়াবহতা। তবুও 2 থেকে 2.5 লাখে পৌঁছতে সময় নেয় মাত্র 9 দিন। চীন থেকে ভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠে ইউরোপ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু আর সংক্রমণ। 22 ফেব্রুয়ারি ইতালিতে প্রথম মৃত্যুর 1 মাস যেতে না যেতেই মৃতের সংখ্যা দেশটি ছাড়িয়ে যায় চীনকে। এর পরেই রয়েছে যুক্তরাজ্য আর প্রতিবেশী স্পেন এবং ফ্রান্স। তবে সব রেকর্ড ছাড়িয়ে প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা প্রথম 10,000 ছাড়াতে 1 মাস সময় নিলেও তা দ্বিগুণ হয় মাত্র 5 দিনে। আর 20 থেকে 32,000-এর কোঠা ছাড়াতে সময় নেয় 4 দিনেরও কম। তার মাত্র 1 সপ্তাহের মাথায় প্রাণহানি ছাড়ায় 50,000। সেই সংখ্যা এখন 70,000-এর কোঠায়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশে এর বিস্তার কিছুটা কমলেও প্রতিষেধক না আসা পর্যন্ত শঙ্কা কাটছে না। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, কিছুক্ষণ আগে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে কর্মরত চিকিৎসক মোহাম্মদ তাজবিরুল ইসলাম। ডক্টর ইসলাম আবারও যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির গবেষণায় উঠে এসেছে যে লকডাউন শিথিলের ফলে নতুন যে তারা প্রক্রিয়ায় যেতে যাচ্ছেন, জুন নাগাদ যুক্তরাষ্ট্রের দৈনিক মৃত্যুর হারটা 3,000 ছাড়াতে পারে। এই পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত আসলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই ডাক্তার তাজবিরুল। আপনাকে ইজ এ $1 million কোয়েশ্চেন। আমেরিকা কি হচ্ছে? আমেরিকাতে 1.2 মিলিয়ন এফেক্টেড, লাখ মারা গেছে। মানে বাই অগাস্ট আমেরিকাতে 1,34,000 লোক মারা যেতে পারে, সেটাই প্রেডিকশন দিচ্ছে এখন। কিন্তু লকডাউন আমেরিকাতে শুরু হয়েছে মিডল অফ মার্চ থেকে। তার ফলশ্রুতিতে এখন 26 মিলিয়ন পিপল হচ্ছে লেড অফ হয়ে গেছে। আজকে জিডিপি নেমে গেছে আমেরিকার 4.8%। আজকে ফুড ব্যাংকে লম্বা লাইন খাওয়ার জন্য। সেই জন্য হোয়াইট হাউস একটা নির্দেশনা দিয়েছে ফেজ বাই ফেজ, ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3 3ভাবে ওপেন করা। এখন আপনার একটা লকডাউন ওপেন করলে তখনই সাকসেসফুল হয় যখন আমাদের এফেক্টিভ একটা ট্রিটমেন্ট থাকতো বা ভ্যাকসিন থাকতো। দুইটার একটাও নাই কিন্তু। সেই জন্য আপনার এই রিওপেনের জন্য হয়তো বা হেলথ ক্রাইসিস, হিউম্যান ক্রাইসিস এবং ইকোনমিক ক্রাইসিস হতে পারে। আমেরিকা কিভাবে ট্যাকেল করবে আই এম নট শিওর, কিন্তু আমেরিকা কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে ট্যাকেল করতে পারেনি। কিন্তু ডাক্তার তাজবিরুল, নিশ্চয়ই আপনি বাংলাদেশের প্রেক্ষাপট বা পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশের ক্ষেত্রেও এই রোগের বিস্তার ঘটেছে, 10,000 ছাড়িয়ে গেছে। প্রাণহানিও প্রায় বলা যায় যে 1.5 শতাধিকের উপর, অর্থাৎ 182 আমার কাছে এই মুহূর্তে যে তথ্য রয়েছে। আমি জানতে চাইছি যে রোগের প্রকোপটা কমতে না কমতেই এখানকার প্রশাসন বা সরকার লকডাউন শিথিলের প্রক্রিয়ার দিকেই আস্তে আস্তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের এই পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন, এ বিষয়েও একটু আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আবার আসলে বাংলাদেশের সাথে আমেরিকা করা যাবে। আপনি দেখেন লকডাউন উঠানোর 3টা শর্ত। একটা হচ্ছে যখন নাম্বার অফ কেস বা নাম্বার অফ ডেথ কমতির দিকে। 2 নম্বর হচ্ছে হসপিটাল রেডি থাকবে টু ফেস দ্য সেকেন্ড ওয়েভ। 3 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিংটা বাড়াতে হবে। বাংলাদেশে কিন্তু 3টার একটাও কিন্তু প্রযোজ্য না এখন পর্যন্ত। আবার যদি আপনি ইকোনমিক দিকটা দেখেন, আপনার 80% মানুষ বাংলাদেশে হচ্ছে দিন আনে দিন খায়।
নাম্বার 2 হচ্ছে 4.5 মিলিয়ন গার্মেন্টস ওয়ার্কার, আবার 15 মিলিয়ন কিন্তু কাজ করে ইনডিরেক্টলি ইনভলভ গার্মেন্টসের সাথে, যারা হচ্ছে ট্রাক ড্রাইভার, মাল আনা নেওয়া করে, ফুড সেলার বা পোর্টে যারা কাজ করে। আবার এদিকে দেখেন আপনার ভিয়েতনাম বা কম্বোডিয়াতে কিন্তু হচ্ছে না তেমন। আমরা বিজনেস কিন্তু গার্মেন্টস কিন্তু আজকে বাংলাদেশ থেকে কিন্তু ওদিকে যাওয়া যাবে না, এটা উই ক্যানট এফোর্ড টু লুজ ইট। আবার আমরা একটা কথা বলি যে ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভ for the disease. There is a term called flattening of the curve for the economic crisis and also recession. ওদেরকেও ফ্ল্যাট করতে হবে। আমি এখান থেকে হেলথ বাঁচাতে যাই ইকোনমিক ক্রাইসিস করলাম, আবার ইকোনমি বাঁচাতে যাই হেলথ ক্রাইসিস করলাম, দুইটাই করা যাবে না। ইটস এ ফাইন ব্যালেন্স। আমার মনে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিছে সেটা সঠিক, কিন্তু খুব ক্লোজ মনিটরিং করতে হবে, মেক শিওর ইট ডাজন্ট গেট ওয়ার্স। রিল্যাক্স হলেও চলবে না, হসপিটালকে এখনো প্রস্তুত থাকতে হবে। কি জানেন দেশে আপনার পর্যবেক্ষণটি জানলাম ডাক্তার তাজবিরুল ইসলাম, আপনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সময়ের জন্য। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এদিকে করোনার প্রভাবে পাল্টে যাচ্ছে দেশের অর্থনীতির চিত্র। ব্যবসা বাণিজ্য স্থবির, বন্ধ মার্কেট, শপিং মল, দোকানপাট। আমদানি রপ্তানি বাণিজ্যেও অচল অবস্থা বিরাজ করছে। রাজস্ব আদায়ে নেমেছে ধস। করোনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রায় সব খাতে নিয়ে উদ্বিগ্ন রয়েছেন ব্যবসায়ীরাও। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আরও বড় ক্ষতির শঙ্কা তারা করছেন। করোনার প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে দেশের অর্থনীতিতে। বেতন না পেয়ে বিক্ষোভ করছে অনেক কারখানা শ্রমিক। 1 মাসেরও বেশি সময় ধরে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির। বন্ধ শিল্প কারখানার উৎপাদন। বন্দরে জমেছে পণ্য বোঝাই কন্টেইনারের স্তূপ। রপ্তানি আয়, রেমিটেন্স এবং রাজস্ব আদায়ে নেমেছে বড় ধস। কৃষিজাত পণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিপাকে কৃষকরা। এমন পরিস্থিতি সামগ্রিক অর্থনীতির জন্য অশনি সংকেত বলছেন ব্যবসায়ীরা। উৎপাদন বন্ধ হয়ে গেলে একটা ক্ষতি। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা ক্ষতি। পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, পোর্টের যে রেভিনিউ দিয়ে পুরো দেশ চলে, পোর্টের রেভিনিউ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কোন সেক্টরটা চালু আছে? করোনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক খাত। গেল 1.5 মাসে দেশের 1150টি কারখানার প্রায় 300 কোটি টাকার ক্রয় আদেশ বাতিল বা স্থগিত হয়েছে। তালিকা কতটা দীর্ঘ হবে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পোশাক শিল্প মালিকরা। এই যে কঠিন সময়টা কতদিন পার করতে হবে এবং ক্ষতির পরিমাণটা কি হবে, আমরা কিভাবে কি কভার করতে পারবো, এটা সত্যি বলাটা খুব কঠিন। সড়কে যানবাহন চলাচল বন্ধ, ফলে পরিবহন ব্যবসাও স্থবির। বন্ধ ছোট বড় মার্কেট, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ঈদ মৌসুমের বেচাবিক্রি বন্ধ থাকায় বড় ধরনের প্রভাব পড়েছে মার্কেট কেন্দ্রিক ব্যবসায়। ক্ষতির পরিমাণ অনেক। আমাদের প্রতি বছর রমজানি মার্কেটে 70-80 কোটি টাকার একটা লেনদেন হয়, সেটা ফুল বন্ধ। আমার কর্মচারীর বেতন আছে প্রায় 15-16 লক্ষ টাকা। অর্থনৈতিক বিপর্যয় রোধে সরকারের সমন্বিত পরিকল্পনা ও প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। আক্রান্ত হচ্ছেন প্রতিদিন, জীবনের ঝুঁকিও লেপ্টে রয়েছে সারাক্ষণ। স্ত্রী, সন্তান, মা বাবা, তারা যেন সব মায়ার ঊর্ধ্বে। তারা কোভিড-19 রোগীদের সরাসরি চিকিৎসক। আক্রান্তের সেবা দিতে গিয়ে প্রিয়জনদের থেকে দূরে থাকছেন দিনের পর দিন। দায়িত্ব পালনের ফাঁকে নিজের পরিবারের উদ্বিগ্নতাও ঘিরে ধরে মাঝে মধ্যেই। সব কিছুর পরও আক্ষেপ নাই ফ্রন্টলাইন এসব যোদ্ধাদের। সব কষ্ট উবে যায় কোনো আক্রান্তের সুস্থ হবার খবরে। আরও জানাচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথে। করোনা সংক্রমণ থেকে সবাই যখন নিজেকে রক্ষা করার চিন্তা করছে, ঠিক সেই মুহূর্তে চিকিৎসকদের লড়াই চোখে না দেখায় সেই শত্রুর বিরুদ্ধে। অনেক সীমাবদ্ধতা, তবুও থেমে নেই এই ফ্রন্টলাইনাররা। যখন একজন ডাক্তার হই তখনই কিন্তু এই মনোবলটা তখনই আমাদের তৈরি হয়ে যায় যে আমরা জানি আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। শুধু প্রফেশনাল না, মানবিকতার দিক থেকেও এটা আমাদের দায়িত্ব। আমরা পরিবারের প্রয়োজনকে অনেক সময় ইগনোর করি, নিজের শরীরের অসুস্থতাকে ইগনোর করি, নিজের আক্রান্ত হবার ঝুঁকিকে ইগনোর করি। চিকিৎসা দিতে হবে, শক্তিশালী হয়ে মানসিকভাবে শক্ত থেকে দিতে হবে, এবং তারপরেও হয়তো সব রোগীকে আমরা সুস্থ করতে পারবো না। এই পুরো বিষয়টাকে মেনে নেওয়ার শিক্ষাটাই হয়তো আমরা এই দীর্ঘ সময় ধরে পেয়েছি বলেই এখন এই করোনার কঠিন সময়েও আমরা একইভাবে চিকিৎসা দিতে পারছি। চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ অনুযোগ আছে।
কিন্তু সবকিছুর পরও চিকিৎসকরাই ভরসা। আর এটা উপলব্ধি করেন বলেই নানা অব্যবস্থাপনার মাঝেও কাজ করে যাচ্ছেন তারা, নিচ্ছেন নিজের জীবনের ঝুঁকি। যখন বাসা থেকে চলে যাচ্ছি, আমার বড় মেয়ে আমাকে বলেছে, মা প্লিজ ডোন্ট ডাই। ছোট বাচ্চা খেতে বসেছে দুপুরে, আমি শুনতে পেলাম যে হ্যাঁ ওর গলায় কাটা লেগেছে, তাই ও বমি করছে। এক পর্যায়ে তার গলা থেকে মানে বমির সাথে রক্ত আসতে থাকলো। বাট আমি ওখানে স্ট্যান্ড এবং আমি দেখছি, আমি ওকে কথা বলছি, সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমি ওর কাছে যেতে পারছি না। করোনা পেশেন্টকে আমরা যখন ডিল করি তখন আসলে আমাদের এই চিন্তাগুলো যে আমার পরিবার আছে বা আমার নিজের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে চিন্তা করে আসলে আমরা কাজ করি না। সেটা যদি আমরা চিন্তা করতাম আসলে কাজ করাও সম্ভব না। একজন রোগীর হাসিতেই চিকিৎসকের ভালো লাগা, রোগীর ব্যথায় তারাও ব্যথিত হন। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি অনেকেই ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু অনেকে যারা ভালো হচ্ছেন না, কেন হচ্ছে না সেটাও আমরা জানি না। কিন্তু আমাদের চোখের সামনেই যখন রোগীটা খারাপ হয়ে যায়, ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে তিনি খারাপ হয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, হয়তো বা আইসিইউতে শিফট করতে হচ্ছে। অসহায়ত্ব কাজ করে না, এটা অস্বীকার করা যাবে। চিকিৎসকদের সুরক্ষিত রাখতে হবে, আর তা করতে ব্যর্থ হলে সংকটে পড়ব আমরা সবাই। চিকিৎসা পেশায় আসার আগে মানব সেবার যে শপথ তারা নিয়েছিলেন, যথেষ্ট নিরাপত্তা না থাকলেও সেই দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। আর এই পেশাগত দায়িত্ব পালনের সময় ভয়, আবেগ তাদেরও কাজ করে, ঝুঁকি তাদেরও আছে, কিন্তু তারপরও সবকিছু ছাপিয়ে দায়িত্বের ভারও যে তাদেরই বেশি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আর দর্শক, এ পর্যায়ে একটু জানাতে চাই দেশের করোনা সংক্রমণের জেলা ভিত্তিক যে তথ্য আমার কাছে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত রাজধানী ঢাকা সহ মোট 63 জেলাতে রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে। রাজধানী ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ 1021 জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত 325, এছাড়া কিশোরগঞ্জে 202, নরসিংদীতে 154, মুন্সিগঞ্জে 127 জন রোগী রয়েছেন। বন্দরগুলি চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে 82 জন, কুমিল্লা 105 জন এবং ব্রাহ্মণবাড়িয়াতে 55 জন রয়েছেন। এদিকে পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে এ সংখ্যাটা 369। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 316, এর মধ্যে ময়মনসিংহ জেলাতে 166 এবং জামালপুরে 73 জন। রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যাটা 180। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত 62 জন সদর অর্থাৎ রংপুরে। যশোর জেলাতে আক্রান্ত 63 জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের এই সংখ্যাটা 150। সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা 139, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত 69 জন। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত 130, এর মধ্যে বরিশালে 41 এবং বরগুনাতে সেই সংখ্যাটা 36 জনে গিয়ে ঠেকেছে। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত 115 জনের শরীরে কোভিড-19 উপস্থিতি মিলেছে। আর বিশ্বজুড়ে কি পরিস্থিতি বিরাজ করছে করোনা ভাইরাসের, তারই সবশেষ তথ্য আপনাদের জানাচ্ছি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ হারালো 2,48,000-এর বেশি মানুষ, আক্রান্ত 35,65,000-এর বেশি মানুষ। নতুনভাবে সংক্রমিত হয়েছেন 82,000-এর উপরে মানুষ, একদিনে মারা গেলেন প্রায় 3,500 মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে 68,600 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। নতুনভাবে সংক্রমিত 27,000-এর বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যাটা এই মুহূর্তে 11,88,000-এর বেশি, একদিনে প্রাণহানি প্রায় 1200 জন। করোনা ভাইরাসে ব্রিটেন জুড়ে প্রাণহানির সংখ্যাটা এখন প্রায় 28,500। একদিনে মারা গেছেন 315 জন, আক্রান্ত 1,86,600 জন। নতুনভাবে সংক্রমিত 4,000-এর ওপর। ইতালিতে একদিনেই মারা গেলেন 174 জন, মোট প্রাণহানি 29,000 ছুঁই, আক্রান্ত 2,11,000-এর কাছাকাছি। নতুনভাবে শনাক্ত প্রায় 1,400 জন। স্পেনে প্রাণহানি 25,000 ছাড়িয়ে গেছে, আক্রান্ত 2,47,000-এর বেশি, নতুন সংক্রমিত 1,500-এর বেশি। একদিনে 164 জনের প্রাণহানি ঘটেছে এই দেশটিতে। আর ফ্রান্সে মৃতের সংখ্যা প্রায় 25,000, একদিনে মারা গেছেন 135 জন, নতুনভাবে সংক্রমিত 297 জন, মোট আক্রান্ত 1,68,700 ছুঁই। সুপারহিরো আর সং সেজে সারা বছর মানুষকে যারা আনন্দ দেন, করোনা পরিস্থিতিতে সংকটে পড়েছেন সেই স্ট্রিট পারফর্মাররা। কাজ না থাকায় অবস্থা এতটাই বেগতিক বা খারাপ যে সরকারি সহায়তার দাবিতে মেক্সিকোতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। এদিকে শারীরিক দূরত্ব রেখেই ঐতিহ্যবাহী পোলকা নাচের দারুণ এক আয়োজন হয়ে গেল ফিনল্যান্ড জুড়ে। রাস্তায় সংসেজে মানুষকে আনন্দ দেয়াই তাদের পেশা। বিনিময়ে জোটে কিছু অর্থ, যা দিয়ে চলে জীবন জীবিকা। ব্যাটম্যান, সুপারম্যান কিংবা ক্যাপ্টেন আমেরিকা, জনপ্রিয় সুপারহিরো সাজা মেক্সিকোর এসব স্ট্রিট পারফর্মাররা এখন ভালো নেই।
লকডাউনে কাজ বন্ধ, জীবন বাঁচাতে সরকারি সহায়তার দাবিতে তাই ব্যতিক্রমী এ পদযাত্রা। করোনা ভাইরাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পেশা। সরকারি সহায়তা ছাড়া উপায় নেই আমাদের। যেসব শিশু কখনোই স্কুল, পার্ক কিংবা কোথাও ক্লাউনদের দেখেনি, তাদের আনন্দ দিতেই আমাদের এই উপস্থিতি। মেক্সিকোর স্বাস্থ্য বিভাগের শঙ্কা, এ মাসে দেশটিতে আরও ভয়াবহ রূপ নেবে করোনা। তাতে আরও বিপদে পড়বেন স্ট্রিট পারফর্মাররা। এদিকে করোনায় অচলাবস্থার মধ্যে দারুণ এক সমাধান বের করেছে ফিনল্যান্ডের ডান্স গ্রুপ পোলকারিট। লকডাউনে সামাজিক দূরত্ব মেনে ঐতিহ্যবাহী পলকা নৃত্যে মেতেছেন গ্রুপের 28 সদস্য। পুরো পারফরমেন্সই হয়েছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে দীর্ঘদিনের ঐতিহ্য এ পলকা লোকনৃত্য। এ নাচের জন্য প্রয়োজন হয় দলীয় অংশগ্রহণ। লকডাউনের মধ্যে বিকল্প পদ্ধতিতে আয়োজন বলে এ নাচের নাম দেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে পলকা। মুদ্রাবিন তারেক, যমুনা নিউজ। আর দর্শক, এই ছিল এখনকার মতো করোনা আপডেট, যা প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনের সৌজন্য আপনারা দেখছিলেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।